আসসালামু আলাইকুম। উপনিবেশবাদ, যার ইংরেজি হচ্ছে কলোনিয়ালিজম, বিশ্বের বিভিন্ন পরাশক্তি দেশগুলো বিভিন্ন এলাকা দখল করে রাখছিল। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশগুলো আস্তে আস্তে তাদের দখলদারিত্ব ছাড়তে থাকে, বিভিন্ন দেশ স্বাধীন হতে থাকে। আমরা আজকে আলোচনা করব কোন দেশ কার অধীনে ছিল। প্রথমে একটা দেশ মনে রাখেন, স্থায়ী উপনিবেশ কারা কোথায় করে। প্রথম ব্রিটিশ স্থায়ী উপনিবেশ করে হচ্ছে জেমসটাউন, যুক্তরাষ্ট্র অঞ্চলে। যুক্তরাষ্ট্রের প্রথম ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়। ফরাসি উপনিবেশ হচ্ছে কুইবেক, কানাডা। প্রথম ডাচ বা নেদারল্যান্ড, এদের উপনিবেশ কোথায় হয় দেখেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখেন ঘুরা ফিরা সব না আমেরিকার দিকেই, এই জন্য আমেরিকা এখন সবাই ধরে। প্রথম স্প্যানিশ উপনিবেশ দেখেন, হিস্পানিওলা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। দেখেন প্রথম পর্তুগিজ উপনিবেশ ব্রাজিল। তার মানে দেখেন আমরা মোটামুটি পুরা স্থায়ী উপনিবেশটা কোথায় দেখতেছি, আমরা ইউএসএ অঞ্চলের মধ্যে কিন্তু আমরা পুরা উপনিবেশবাদটা দেখতেছি। ওই কলোনিয়ালিজম বা ওই যে একটা ধারাবাহিকতা, ওইটা কিন্তু এখনো আমেরিকার মধ্যে আছে। আগে আমেরিকাকে সবাই শোষণ করছে, এবার আমেরিকা সবার উপর দাপট ফেলে। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ যার উপনিবেশে ছিল সেটা হচ্ছে ইংল্যান্ড। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলোর কথা বলতেছে। মধ্যপ্রাচ্যে লেবানন আর সিরিয়া, কারণ লেবানন আর সিরিয়া তুরস্কের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পরে এইগুলো হচ্ছে ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়। আমরা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস যখন পড়বো তখন এটা আরো বিস্তারিত জানবো। বাদে অন্যান্য প্রায় সব দেশ ইংল্যান্ডের উপনিবেশেই ছিল। মধ্য এশিয়ার সবগুলো উপনিবেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ছিল। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, এগুলো সব হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ম্যাক্সিমাম যে দেশগুলো স্থান দিয়ে দেখেন, পাকিস্তান ছাড়া, আফগানিস্তান ছাড়া, এগুলো সোভিয়েত ইউনিয়ন। সিআইএস মানে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্স স্টেট ভুক্ত দেশগুলোর কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন। এটা কিন্তু কমনওয়েলথ না, কিন্তু এরা রাশিয়া থেকে স্বাধীন হয়। কারণ হচ্ছে 1991 সালে সমাজতন্ত্রের পতন হয়, তখন রাশিয়া আসলে ভেঙে যায়। এটার জন্য আপনারা স্নায়ু যুদ্ধের যে ইতিহাসটা, এটা ভালো করে পড়তে হবে। ইন্দোচীনভুক্ত দেশ হচ্ছে তিনটা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই তিনটাকে একত্র করলে অনেকটা ছোট একটা চীনের মতো লাগে, ইন্ডিয়া এবং চীনের ম্যাপের সাথে শেপ হয়। এই জন্য এই দেশগুলো কার উপনিবেশে ছিল? ফ্রান্সের উপনিবেশে ছিল। দক্ষিণ আমেরিকার বড় রাষ্ট্র মানে ব্রাজিল এবং ছোট রাষ্ট্র সুরিনাম। ব্রাজিল আর সুরিনাম বাদে বাকি ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে স্পেনের আন্ডারে ছিল। স্পেন, এই জন্য দেখেন আর্জেন্টিনা, উরুগুয়ে, এদের জাতীয় ভাষা স্প্যানিশ, ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে। আর ব্রাজিলরা কিন্তু পর্তুগিজ ভাষা। ব্রাজিল। উত্তর আফ্রিকার অধিকাংশ দেশ ছিল হচ্ছে ফ্রান্সের আন্ডারে, এই জন্য ওদের মুদ্রার নাম কিন্তু এখনো ফ্রাঙ্ক। বাল্টিক দেশগুলো যার উপনিবেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আফ্রিকা তিনটা দেশ যার আন্ডারে ছিল দেখেন, লাইবেরিয়া, এটা ছিল যুক্তরাষ্ট্রের আন্ডারে, মিশর ছিল হচ্ছে ইংল্যান্ডের আন্ডারে, আর ইথিওপিয়া ছিল হচ্ছে ইতালির আন্ডারে। ইথিওপিয়ার রাজধানীর নামে কিন্তু হচ্ছে আদিস আবাবা। ইউরোপে যে দেশটি ব্রিটেনের উপনিবেশে ছিল মাল্টা। ইউরোপের মধ্যেও ব্রিটিশরা কিন্তু হচ্ছে আপনার উপনিবেশবাদ স্থাপন করছিল। পাপুয়া নিউগিনি যে দেশের আন্ডারে ছিল, অস্ট্রেলিয়া থেকে পাপুয়া নিউগিনি স্বাধীন হয়। ভূমধ্য সাগরীয় কর্সিকা দ্বীপ বর্তমানে ফ্রান্সের অধীনে আছে। ভারতের গোয়া নামে একটা প্রদেশ আছে, এটা হচ্ছে পর্তুগালের আন্ডারে ছিল, গোয়া। ওইখানে কিন্তু প্রথম প্রেস আসে। চন্দননগর ছিল ভারতের ফ্রান্সের আন্ডারে। অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল হচ্ছে গ্রিস, রোমানিয়া ও তুরস্ক, তিনটা মিলে কিন্তু অটোমান সাম্রাজ্য। সোমালিয়া ও লিবিয়া যে দেশের অধীনে ছিল, ইতালি। রোমান সাম্রাজ্যের অধীনে ছিল সুইজারল্যান্ড ও ইতালি। এশিয়ার একমাত্র দেশ যেটা একসময় স্পেনের আন্ডারে ছিল সেটা হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন 1521 থেকে নিয়ে 1898 সাল পর্যন্ত স্পেনের আন্ডারে ছিল। তখন যুক্তরাষ্ট্রের আন্ডারে ছিল 1898 থেকে 1946 সাল পর্যন্ত। দেখেন একদিকে তারা হচ্ছে স্পেনের আন্ডারেও ছিল, স্পেন থেকে ওই সময় যুক্তরাষ্ট্র তাদেরকে হেল্প করছে, পরবর্তীতে যুক্তরাষ্ট্র তাদেরকে দখল করছে। 1899 থেকে 1902 সাল পর্যন্ত ফিলিপাইন যুক্তরাষ্ট্র যুদ্ধ সংগঠিত হয়। হংকং ও ম্যাকাও যার উপনিবেশ ছিল ব্রিটেন ও পর্তুগালের আন্ডার ছিল, হংকং ও ম্যাকাও বর্তমানে এগুলা কিন্তু চীনের আওতাধীন। তিমুর লিস্তে মানে পূর্ব তিমুর লিস্তে ছিল হচ্ছে ইন্দোনেশিয়ার উপনিবেশে। এর আগে এটা কিন্তু পর্তুগালের আন্ডারে ছিল। ইন্দোনেশিয়া ছিল হচ্ছে নেদারল্যান্ডের আন্ডারে। নেদারল্যান্ড বা ডাচ এরা ভারত উপমহাদেশের সুবিধা করতে না পেরে আফ্রিকান কান্ট্রিগুলোতে চলে যায়, ইন্দোনেশিয়ার দিকে চলে যায়, এই টাইপের। ইউরোপের বেলজিয়াম ও লুক্সেমবার্গ ছিল হচ্ছে নেদারল্যান্ডের আন্ডারে। দেখছেন মোটামুটি, তারপরে নেদারল্যান্ডের কিন্তু মোটামুটি ভালো একটা শক্তিশালী দেশ ছিল। আর থাইল্যান্ডকে বলা হয় এটাকে কোনো উপনিবেশ দলই দখল করতে পারেনি। এটা তাদের কৃতিত্বের কারণ না, কারণ থাইল্যান্ড ব্যাম্বু পলিসি অ্যাপ্লাই করতো, মানে সবার কথায় মেনে চলতো। আর এটা এমন একটা পজিশনে ছিল যেখানে 3 সাম্রাজ্যের সীমানা ছিল, এই জন্য কেউই থাইল্যান্ডকে দখল করে নাই যাতে করে গ্যাঞ্জাম না লাগে। আছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ। এখান থেকে হচ্ছে মোট জাতীয় উৎপাদনের প্রায় 40%
পার্সেন্ট হয়ে থাকে। যেমন স্পেনের একটা কিন্তু প্রদেশ হচ্ছে বার্সেলোনা, এরাও কিন্তু হচ্ছে স্বাধীন হতে চাইছিল, কারণ এরা অনেক ধনী। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি ইন্দোনেশিয়া প্রদেশটি দখল করতে পারেনি। 1949 সালে ডাচরা দেশটি ছেড়ে গেলে ইন্দোনেশিয়া আচে প্রদেশের স্বশাসন দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু পরবর্তীতে দেয় না। তখন থেকে আচে ভাষীকে একটা দল গঠন করে, মারদেকা নামে একটা দল প্রতিষ্ঠা করে। এরা কি করে, ফ্রি আচেহ মুভমেন্ট, মানে আচেহ নামক যে অঞ্চলটা আছে এটা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হতে চায়, যেমন বার্সেলোনা স্পেন থেকে স্বাধীন হতে চায়, এই টাইপের। আচ্ছা, ইরিজিয়ানা একটা জায়গা আছে, এটা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হতে চায়, ঠিক আছে, ইরিয়ান জায়া। ইতালীয় সোমালিল্যান্ড ও ব্রিটিশ সোমালিল্যান্ড মিলিত হয়ে কি সোমালিয়া রাষ্ট্র গঠিত হয়। মানে সোমালিয়া দুইটা দেশের উপনিবেশে ছিল, একটা ইতালীয় একটা ব্রিটিশদের, এই দুইটা মিলে কিন্তু সোমালিয়া রাষ্ট্র হয়। এখনো সেখানে অনেক দুর্ভিক্ষ আছে, যাদের মেইন বিজনেস হচ্ছে জাহাজ দখল করা। ইরিত্রিয়া প্রথমে ইতালি, পরবর্তী সময় ব্রিটেনের অধীনে ছিল। তার মানে দেখেন, আফ্রিকান গরিব কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ইতালি কিংবা মানে ব্রিটেনের কিন্তু বা ফ্রান্সের কিন্তু হচ্ছে উপনিবেশ কিন্তু কম ছিল না। হ্যাঁ, স্প্যানিশরা মায়া সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে গুয়েতমালা দখল করে 300 বছর শাসন করে স্প্যানিশরা। ব্রিটেনের রানী যে হচ্ছে 15টা দেশের প্রধান। দক্ষিণ এশিয়ার অন্তর্গত নেপাল ও ভুটান কখনো ইংল্যান্ডের উপনিবেশে ছিল না। দেখবেন নেপাল ভারতের কিন্তু চোখ রাঙায় যে আমরা কখনো কারো আন্ডারে ছিলাম না, আমরা তোমাদের আন্ডারেও থাকবো না। আফগানিস্তান যদিও ব্রিটিশ উপনিবেশে ছিল না, তবে দেশটির সার্বভৌমত্ব রক্ষা কি 1919 সালে ব্রিটিশ আফগান একটা চুক্তি হয়। ইরান ব্রিটিশ উপনিবেশে ছিল না, তবে ব্রিটেন একচেটিয়া তার উপর বাণিজ্যিক ভাবে কি প্রভাব বিস্তারে সক্ষম হয়। নেদারল্যান্ড প্রথমে স্পেন ও পরবর্তী সময় ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। নেদারল্যান্ড অন্যদেরকে দখল করছে, আবার নেদারল্যান্ডও অন্যরা দখল করছে। ফিনল্যান্ড রাশিয়ান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে, এটা বিসিএস এ আসছিল। স্পেন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশ হচ্ছে অনেকগুলা দেশ। দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ নেদারল্যান্ড আর স্পেন থেকে স্বাধীন হয়। ফ্রান্স থেকে যে স্বাধীনতা হয় এটা হচ্ছে উত্তর আফ্রিকার দেশগুলো, এরা ফ্রান্স থেকে স্বাধীন হয়। পর্তুগাল থেকে স্বাধীন হয় হচ্ছে দেখেন দক্ষিণ আমেরিকার ব্রাজিল বা এই দেশগুলো। তারপর দেখেন আমেরিকা থেকে স্বাধীনতা হয় কিউবা, কিউবা নিয়ে ক্ষেপণাস্ত্র সংকট আছে। ফিলিপাইন, এটা কিন্তু আমেরিকা থেকে স্বাধীনতা হয়। আর ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশের তো অভাব নেই, ব্রিটিশদের আন্ডারে এখনো যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে জিব্রাল্টার আর ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়, যেখানে মার্গারেট থ্রেচারকে লৌহ মানবী উপাধি দেওয়া হয়। আর জিব্রাল্টার যেটা, এটা কিন্তু এখনো ব্রিটিশদের আন্ডারেই আছে। কিউবা ও আমেরিকা 1898 সালে স্পেনকে পরাজিত করে। পরবর্তীতে দেখা যায় কি কিউবা 1902 সালে আমেরিকার শাসন থেকে মুক্তি পায়। আর প্রথম বিশ্বযুদ্ধের আগে নামিবিয়া জার্মানির উপনিবেশে ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে দেশটা দক্ষিণ আফ্রিকার উপনিবেশে চলে যায়। তো এগুলা হচ্ছে উপনিবেশ নিয়ে অনেক কথাবার্তা, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আমরা কিন্তু মার্ক করে দিয়েছি, আপনারা এগুলো পড়লেই চলবে। মোটামুটি উপনিবেশটা জানলে হয় কি, মানে মানচিত্র সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় যে কোন পরাশক্তি কতটুকু অঞ্চল দখল করেছিল। সেখানে দেখবেন যে তাদের ভাষাগত একটা রয়েছে, প্রভাব রয়েছে, মুদ্রার একটা প্রভাব রয়েছে, কালচারাল একটা প্রভাব রয়েছে, এই বিষয়গুলো আর কি, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।